আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করার সময় কিভাবে গুরুত্বপূর্ণ টপিক বের করবে অর্থাৎ প্রশ্ন ব্যাংক অ্যানালাইজ করবে তা নিয়ে আজ আলোচনা করব। কারণ যে সঠিকভাবে প্রশ্ন ব্যাংক অ্যানালাইজ করতে জানে সে প্রশ্ন সম্পর্কে একটি সঠিক ধারণা থাকে, কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে সে জেনে যায় এবং সে অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকে। তাহলে চলো শুরু করি। এই ক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনের প্রশ্নটি মূলত আমরা উদাহরণস্বরূপ এখানে নিয়েছি। এই ক্ষেত্রে তুমি একটা জিনিস দেখো, এখানে যে প্রশ্নগুলো থাকবে প্রথমত প্রশ্ন ব্যাংকে ঠিক এভাবেই সাল ওয়াইজ বিভক্ত করা থাকে। তোমাদেরকে যখন প্রশ্ন ব্যাংক সলভ করবে তখন কি করবে, ধরো আমি তোমাকে বলি ধরো যাত্রার শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এখন এই প্রশ্নটি যখন পড়বে তখন এই প্রশ্নটির উত্তরটি ভালোভাবে পড়ে ফেলিও এবং এই পড়ার সময় তুমি একটা বিষয় মাথায় রাখবে যে এই ভাষার উৎপত্তি অর্থাৎ একটা শব্দ দিবে, এই শব্দটি কোন ভাষার অন্তর্গত সেই থেকে একটি প্রশ্ন প্রতিবারই দিবে। আমাদের সেশনও দিয়েছিল, তোমাদের সেশনে ইনশাল্লাহ থাকবে। তাহলে এই ক্ষেত্রে একটা নাম্বার তো তোমার কনফার্ম হচ্ছে যে এখান থেকে একটা প্রশ্ন 1 নাম্বার আসবেই। তাহলে এখন এইটা কী করবে, তুমি খাতায় নোট করে ফেলবে। যেমন আমার সময় আমি এই বিষয়টি কী করে, এই বিষয়গুলি এই টপিকগুলি এখান থেকে যে টপিক যেগুলি পাও ওই টপিকগুলি এখানে এসে কী করে ফেলবে, নোট করে ফেলবে। ধরো আমি এই যে টপিকটা পেয়েছি যে ভাষার উৎপত্তি মানে কোন ভাষা থেকে এসেছে, আমি জাস্ট এটাকে আমার নিজের ভাষার মতো আমার নিজের মতো করে লিখে রেখেছিলাম কি ভাষার উৎপত্তি করে, মানে এখানে একটা টপিক, এই টপিকটা আমাকে পড়তেই হবে। তাহলে এইভাবে তুমি টপিকগুলো কী করে ফেলবে, লিখে ফেলবে। আমি প্রায় 5 থেকে 7-8 বছরের প্রশ্ন সলভ করেছিলাম, তখন আমি সবচেয়ে বেশি কমন পেয়েছি 13টি টপিক সবচেয়ে বেশি পেয়েছিলাম বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। এরপর বাকিগুলো ছিল গদ্য থেকে, পদ্য থেকে, উপন্যাসের ক্ষেত্রে, নাটক থেকে। এটা আমার ব্যক্তিগত নোট খাতা, যেটাতে আমি আমার বিশ্লেষণগুলি যেগুলো আমি প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে টপিক যেগুলো পেয়েছিলাম সেগুলো লিখে রেখেছিলাম। এরপরে যদি আসি ধরো এখানে দেখো মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক, তাহলে দেখছো এটা অবশ্যই তোমার সহপাঠের অন্তর্গত। সহপাঠের তোমার যে নাটক রয়েছে সিরাজউদ্দৌলা নাটক, ওখান থেকে এসেছে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে কখনোই তুমি অ্যাভয়েড করতে পারবে না। আবার যদি দেখো লাল সালু, তাহলে লাল সালু উপন্যাস এইখান থেকে এসেছে, মানে তোমার সহপাঠ অবশ্যই করতে হবে। এখান থেকে সাধারণত কয় মার্ক আসে, 2 মার্ক আসে। তাহলে এরপর তুমি ইম্পর্টেন্সটা বুঝতেছো যে কোন বিষয়টি ইম্পর্টেন্ট কতটুকু। এরপরে তুমি যখন ইংলিশ আসবে, মানে যেমন বাংলা যখন এতটুকু 15টা পর্যন্ত প্রশ্ন তুমি সলভ করে ফেলবে, 15টা প্রশ্ন এমনি এমসিকিউ তো একবার পড়লে মোটামুটি মনে থাকবে। তবে এর বাইরেও তোমাকে যে টপিক যেগুলো থেকে প্রশ্নগুলো এসেছে সেগুলো কী করে ফেলবে, এবার নোট করে ফেলবে। দেখা যাবে তা বানান থেকে আসে, সন্ধি থেকে আসে, উচ্চারণ থেকে আসে, অব্যয় থেকে, ধ্বনীয় বর্ণ থেকে, সমাজ থেকে, এভাবে যে টপিকগুলো থেকে এসেছে এগুলো আসবে। এখানে আরেকটি বিষয় যুক্ত হবে যে আবিধানিক ক্রম, যেটা থেকে প্রতিবারই দেয়। তাহলে এখন দেখো তোমার গুরুত্বপূর্ণ টপিকগুলো নির্দিষ্ট হয়ে গেছে। এখন যখন তুমি বই পড়া শুরু করবে তখন খেয়াল রাখবে যেমন এই টপিকগুলো সবচেয়ে বেশি বার পড়তে পারো। এরপরে যদি আমি বলি ইংলিশের ক্ষেত্রে, ধরো ইংলিশ তুমি সলভ করতে আসো, এরপর দেখলে যে যেমন এই নশিয়া ওয়ার্ডটি এটা কি বলা হচ্ছে, স্পেলিংটা বের করতে হচ্ছে এবং এই নশিয়া কিন্তু এটা তোমার ইএফটি বই থেকে এসেছে। তাহলে এই ক্ষেত্রে তুমি স্পেলিং বলবে, তারপর তোমার প্রগ্রেসের সিনোনিম বললে। এরপর আমি যেভাবে ইংলিশ প্রশ্ন সলভ করতাম, ইংলিশ প্রশ্ন সলভ করে যে টপিক থেকে প্রশ্ন আসতো আমি লিখে রাখতাম। ধরো আমি তোমাকে বলি ফ্রেজ অ্যান্ড আইটেম, ঠিক আছে। এখন এই ফ্রেজ অ্যান্ড আইটেমসের ক্ষেত্রে আমি কয়টা বিন্দু দিয়েছি দেখো। এই ক্ষেত্রে মানে এই বিন্দুগুলোর অর্থ কি আমি বলি। ধরো আমি 2022 সালে একটি প্রশ্ন যখন সলভ করছিলাম তখন ফ্রেজ অ্যান্ড আইটেম থেকে কোয়েশ্চেন ছিল কয়টি, 2টি, আমি 2টি বিন্দু দিয়ে দিলাম। 2019 সালে ছিল ধরো 2টি, আমি আরও 2টি বিন্দু দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে সাধারণত কোন সালে প্রশ্ন থেকে কোন টপিক থেকে কতবার প্রশ্ন এসেছে আসলে তা তো আমরা খাতায় লিখে রাখা সম্ভব না, কারণ অতটুকু টাইম আমাদের অ্যাডমিশনে থাকবে না। তা এই ক্ষেত্রে তুমি জাস্ট বিন্দু দিয়ে রাখবে যাতে এই টপিকটার ইম্পর্টেন্স তুমি বুঝতে পারো। এখন আমি কিন্তু এক নজরে বুঝতে পারছি যে ফ্রেজ অ্যান্ড আইটেমস অনেক গুরুত্বপূর্ণ ঢাকা ভার্সিটির জন্য। স্পেলিংটা গুরুত্বপূর্ণ, ভোকাবুলারিটা গুরুত্বপূর্ণ, ট্রান্সলেশনটা গুরুত্বপূর্ণ, গ্রুপ ভার্বটা গুরুত্বপূর্ণ। আবার ইংরেজিতে আসা টেন্স থেকে প্রতি বছর প্রশ্ন দিবে, 520 পিস থেকে দিবে। এরপরে ভয়েস বলো, ডিগ্রি বলো, ডেরিভেটিভস বলো, আবার আর্টিকেল বলো, মাঝে দিয়ে দেয়, ট্যাগ কোয়েশ্চেন থেকেও মাঝে দিয়ে দেয়। তাই এই ক্ষেত্রে কন্ডিশনাল থেকেও মাঝে দিয়ে দেয়। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো 520 পিস, অর্থাৎ তোমার এই টপিকগুলো তোমাকে পড়ে যেতেই হবে। তো এটা ছিল আমার নিজের বিশ্লেষণ, অর্থাৎ আমি যখন প্রশ্ন সলভ করতাম তখন যে টপিক থেকে পেতাম সেই টপিকটা এসে ওখানে লিখে দিতাম। এরপরে ধর আমি একই পদ্ধতি আমি জিকের ক্ষেত্রে করেছিলাম। দেখো জিকের ক্ষেত্রে খেলাধুলা থেকে, আইসিটি থেকে প্রশ্ন দেয়, ক্ষুদ্র নিগোষ্ঠী। এভাবে আমি টপিক শুধু বাংলাদেশ বিষয় বলে টপিক পেয়েছিলাম ঠিক 30টি প্রশ্ন। আবার আন্তর্জাতিকের পেয়েছিলাম 19টি প্রশ্ন। তার মধ্যে আমি আবার কিছু স্পেশাল এরকম স্টার দিয়ে রেখেছিলাম, মানে বোঝানোর জন্য যে
এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের এই ক্ষেত্রে আমি যখন এই প্রশ্ন ব্যাংক সলভ করা শেষ হয়েছিল, আমার অ্যাডমিশন সিজনের শুরুতে মূলত আমি প্রশ্ন ব্যাংক এই সলভ করা শুরু করেছিলাম, আমার 10-15 দিন লেগেছিল। এক্ষেত্রে এই টপিকগুলো যখন আমি লিখে রেখেছিলাম, আমার কোন জায়গা থেকে আসলে প্রশ্ন আসে বা কোন জায়গাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই বিষয়টা কিন্তু আমার মাথায় এসে গিয়েছিলো। আমার একটা স্বচ্ছ ধারণা ছিল আমি যে অ্যাডমিশন আমার কী পড়তে হবে। তাহলে তোমাদের প্রতি পরামর্শ থাকবে ঠিক প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে এই টপিকগুলো এইভাবে নোট করে রাখবে। এখন তুমি যখন পড়া তোমার গুছিয়ে আসবে, তখন তুমি দেখবে এই টপিকগুলো শেষ হয়েছে কিনা। এই টপিকগুলো যদি শেষ হয়ে থাকে, তোমার কিন্তু 90% কমন পাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ এই টপিকগুলো যদি ভালোভাবে শেষ হয়ে থাকে। মূলত এই কারণেই আমরা দেখি যে 10% স্টুডেন্ট পাস করে, কারণ ওরা জানে প্রশ্ন আসলে কোথা থেকে দিবে বা কোথা থেকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এইভাবেই আসলে প্রশ্ন ব্যাংক সলভ করে, অর্থাৎ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে টপিকগুলো লিখে রাখবে। তাহলে দেখবে তোমার সর্বোচ্চ উপকার হবে এবং কোথা থেকে কী পড়তে হবে এবং কী পড়তে হবে না তাও জানবে। যেমন এখানে লিটারি ওয়ার্ড এটা একটু কম পড়লেও হবে, অ্যানালজি ঢাবির জন্য একটু কম পড়লেও হয়। তারপরে মানে যেখানে গুরুত্ব, যেমন ফরেন ফ্রেজ, এই ফরেন ফ্রেজ থেকে শুধু একবার এসেছে, আমি একবার লিখেছি, তাহলে এটা আমার না পড়লেও হবে। মানে কী পড়তে হবে না তা তুমি সিলেক্ট করতে পারবে। এটা আসলে সবচেয়ে বড় রহস্য ঢাকা ভার্সিটিতে ভালো মেরিটে আসার। এক্ষেত্রে চেষ্টা করবে ঠিক এভাবেই সলভ করার। ধন্যবাদ তোমাদের। আমাদের একটি ফ্রি কোর্স চালু হচ্ছে, বেসিক ইংলিশ গ্রামার কোর্স। যারা 25 এবং 26 ব্যাচ রয়েছে, তোমরা চাইলে এটিতে অ্যাটেন্ড করতে পারো। অ্যাটেন্ড করলে তোমাদের গ্রামারের যে সমস্যা তা অনেকটা শেষ হবে এবং তোমার ঢাকা ভার্সিটি ইংলিশ অনেক গুছিয়ে আসবে। এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। আমাদের জার্নি ফেসবুক পেজে এই কোর্সটি মে মাসে চলতে থাকবে, পুরো 1 মাস চলতে থাকবে। দেখা হবে সেখানে ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদের। আসসালামু আলাইকুম।